প্রতি 1 বছরে 2 মাস করে পাবে কি অ্যাজ পার্মানেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। যারা চাকরি করেছে পার্মানেন্ট তারা তো পাবে, কন্ট্রাকচুয়াল বেসিস মানে যে প্যারা টিচার, পার্ট টাইমার। এবং আমার কাছে তো খবর আসছে যে আমাকে বলেছে ওই 5 বছর আগে ম্যানেজিং কমিটিকে পয়সা কড়ি দিয়ে তোমার ওই স্কুলে পার্ট টাইমার করে দেবো, বিনিময়ে পয়সা দিতে হবে, তাহলে তুমি 10 নম্বরের এক্সপিরিয়েন্স পেয়ে গেলে। সবাই কামাল হোসেন নয়, যে দুর্নীতির বিরুদ্ধে 11 বার চিঠি দিয়েছিলাম দলের একটি বিশেষ পদে থাকার সময়। আরজি করে শান্তনু সেনের কথা মনে আছে? রোগী কল্যাণ সমিতিতে যে প্রতিবাদ করেছে, তারপরে দলের অবস্থা কি স্ট্যান্ড পয়েন্ট ছিল? তো আমার তো আর মেরুদণ্ড খাড়া, আমি তো আর ওই রাজনীতি করে খাই না, তোলা তুলে খাই না। স্কুলের শিক্ষক মহাশয়, আজ নয় কাল স্কুলে ফিরে যাব। দীর্ঘ টালবাহানার পরে তো একটা নোটিফিকেশন বেরোলো, সুপ্রিম কোর্টের রায়ে মারফত নোটিফিকেশন বার করার কথা ছিল কবে পরীক্ষা হবে এই নিয়মবিধি, এবং সেইখানে বেশ খানিকটা ভুলে ভরা, এবং হাইকোর্টে সেটা চ্যালেঞ্জ হয়ে গেল। এবার সেই যে এটা কি জেনে শুনে করলেন মমতা ব্যানার্জি? জানতেন তো অনেকগুলো ভুল এর মধ্যে রয়েছে। আর একটা বিষয়, এরপরে বলবেন না তো আবার, মানে আমাদের আশঙ্কা হচ্ছে এই কারণে যে আবার বলবেন যে বিকাশ বাবুরা মামলা করে বন্ধ করে দেয়, আবার মামলা হয়, এই জন্য তো চাকরি দিতে পারছি না। এই যে ছেলেগুলো বা ছাত্রছাত্রী বা তারা শিক্ষক হবে, এরা তো পথে রয়েছে, এই জায়গাটা কি হবে? বারবারই একই কথা বললে সেটা জনগণ জেনে যাবে, এবং অলরেডি জেনে গেছে। কারণ শিক্ষা দপ্তর অটোনমাস বডি সবসময় বলতেন আমি জানি না এসব বলতেন, কিন্তু তাদের হাতে তো কেড়ে নিয়েছেন। নিজে তো সাংবাদিক সম্মেলন করে বলেছেন এই। সুতরাং এখন যা কিছু হয়েছে সবকিছু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং কড়া নির্দেশে, যে আমি যেটা বলছি তোমরা সেটা করো। কারণ ওখানে যারা শিক্ষাবিদ আছেন তাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খুব সুন্দর। হ্যাঁ, তারা জীবনে কোনোদিন এরকম ধরনের ছাত্র বিমুখ, সমাজ বিমুখ এবং স্কুল সার্ভিস কমিশনের একটি বদনাম হবে সেরকম ধরনের স্ট্র্যাটেজি তারা কোনোদিন তৈরি করতে পারে না। কারণ এটা কোনো শিক্ষিত ব্যক্তির মস্তিষ্ক থেকে আসতে পারে না। এটা যত চোর, পিছন থেকে যারা চাকরি পেয়েছে, দালাল, তাদেরকে রক্ষা করার জন্য, এবং সেই সঙ্গে যারা চাকরি নিতে মদত দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য এই সুকৌশলে অনৈতিক, অসাংবিধানিক একটি নকশা তৈরি করা হয়েছে। আমজনতা কতটা জানছেন সেটা জানি না, কারণ আমজনতার এই সম্বন্ধে কোনো ধারণা নেই। কিন্তু যারা এর সঙ্গে পড়াশোনা করছে, আমি টেকনিক্যাল দিক জানি, আমার কথা ছেড়ে দিন, যারা পড়াশোনা করছে তারা কিন্তু পরিষ্কার করে জানে যে এই ফ্রেশারদের, নতুনদের বঞ্চিত করার জন্য এটা আবার একটা নতুন বঞ্চনার কারুকার্য করা হয়েছে, সুচারুভাবে করা হয়েছে। কারণ ভারতবর্ষের কোনো পরীক্ষায়, সহশিক্ষক শিক্ষিকা পরীক্ষায় অভিজ্ঞতার নম্বর নেই। কেউ যদি বলে আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি। এবং গত 3 বছরে সারা ভারতে 4টে রাজ্যের এই শিক্ষা বা শিক্ষক বা শিক্ষাকর্মীদের নিয়োগ দুর্নীতি ধরা পড়েছিল বলে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল করা হয়েছে এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কোন কোন 4টে রাজ্য তাও আমি জানিয়ে দিচ্ছি, কেবল আন্দাজে বলেছি, জানিয়ে দিচ্ছি। কারণ সারা ভারতের কোথায় কি শিক্ষা নিয়ে সব খবর আমার কাছে সবসময় থাকে। রাজস্থান, হরিয়ানা, ওম প্রকাশ চৌতালা 10 বছর জেল খেটেছিল। উত্তরপ্রদেশ, বিহার। উত্তরপ্রদেশে 1 লাখ চাকরি খালি ছিল, কিন্তু তারা সেই পুরনো ফরম্যাটে কিন্তু পরীক্ষা নিয়েছে। ইভেন এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে যে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আপার প্রাইমারি, যেটা বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেছিল যে আপার প্রাইমারি 6 to 8 এখানে খুব দুর্নীতি হয়েছে, 10-এর 10 পেয়ে গেছে ইন্টারভিউ,
নতুন ভাবে করুন, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তাহলে সেখানে 10-এর বদলে 20 করলো না কেন? বা ফের প্রথম থেকে পরীক্ষা করায়নি কেন? তাহলে এক সরকারের একই ডিপার্টমেন্টের দুবার দুরকম পদ্ধতি, মানে একবারই যে কোনো প্রকারে তালে গোলে তৈরি করে দিয়েছে, কিন্তু এটাতে ব্যাপক পরিমাণে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা জনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গ্রুপ সি ডি তোমাদের সবার ক্যান্সেল, তোমরা কেউ স্কুলে যেতে পারবে না, এবং নবম শিক্ষক শিক্ষিকাদেরও ক্যান্সেল, তারা পরীক্ষায় বসতে পারবে এবং পরীক্ষায় বসে নির্ণায়ক যোগ্যতা তাদের অর্জন করতে হবে। সুতরাং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই পরীক্ষাটাকে ব্যাগড়া দেওয়ার জন্য এই করছে, হ্যাঁ, যে কিন্তু যতই করুক সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কড়া নির্দেশ, 31শে ডিসেম্বরের মধ্যে শুধু নিয়োগ না, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অর্থাৎ বিদ্যালয়ে পাঠাতে হবে। না যদি পাঠান তাহলে হাইকোর্টের রায় বহাল থাকবে, অর্থাৎ সবার চাকরি চলে গেল। কিন্তু এখানে তো হাইকোর্টে আবার সেই কুণাল ঘোষ প্রত্যেকদিন প্রেস করে বলছে একেবারে যে সাবজুডিস ম্যাটার কি করব, বারবার আটকে যাচ্ছে আদালতে, মামলা হচ্ছে, সময় লাগছে, করব কি করে, এ তো কুণাল ঘোষ আবার আবার প্রেস করে। দেখুন, কুণাল দা আমার শ্রদ্ধেয় মানুষ, আমার খুব বন্ধু, আমাকেও উনি শ্রদ্ধা করেন, দুজনের বহুদিনের সম্পর্ক। সে কে কি রাজনীতি করবে সেটা জানি না, একই পাড়ায় থাকি দুজন। সুতরাং কুণালদাকে সহজ করে সহজ ঘটনাটা বলে দিলে বরঞ্চ মানুষ আরো কুণালদাকে বলবে, যাক কুণালদা অন্তত অনেকদিন পরে সঠিক কথাটাই বলেছেন। সঠিক কথাটা বলতে কি আছে, এখানে এই যে নিয়োগ বিধি তৈরি করেছে এটা স্কুল সার্ভিস কমিশনের কোনো দোষ নেই, পলিটিক্যাল লিডারদের কারোর কোনো দোষ নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর দোষ। কারণ কি, আপনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন অভিজ্ঞতার উপর নাম্বার বাড়ানোর চেষ্টা চলছে, নিজেই বলেছিলেন। এবং যে 2010-এর পর থেকে যারা বঞ্চিত, যারা পরীক্ষা দিয়েও যারা চাকরি পায়নি, তাদেরকে বঞ্চিত করা হয়েছিল অযোগ্যদের নেওয়ার জন্য। আর যারা 2016 পরে, বলছি 2010 নয়, 2016 পর থেকে যারা MA MSc বিএড করেছিল, তারা পরীক্ষা স্কুলের মাস্টারমশাই দিদিমণি হওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের বয়স চলে গেছে, অনেকের 40 পার হয়ে গেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এদের প্রতি সদয় নয়, এদেরকে পরীক্ষায় বসতে দিন না, এরা না পারলে এদের কোনো কষ্ট থাকবে না। তাহলে আপনি যেমন এই যে 25,752 জনের চাকরি খেয়েছেন, যদি বলে আমি খাইনি, সুপ্রিম কোর্ট খেয়েছে, আপনি আপনারা চাকরি খেয়েছেন। আর সেই জন্যই হাইকোর্টেও বারবার মিথ্যা অসত্য কথা বলে এসছেন, যোগ্য অযোগ্য জমা দিয়ে এসছি, সুপ্রিম কোর্টেও বলেছেন যোগ্য অযোগ্য জমা দিয়ে এসছি। যদি এটা ঠিক হয় তাহলে আজও পর্যন্ত অযোগ্যদের লিস্ট বার করলেন না কেন? জনতার মানুষের কাছে, দর্শকদের কাছে আমার প্রশ্ন, শ্রোতাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এটা কি বোঝায়, মোটিভ কি ছিল যে আমরা কোনোদিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অযোগ্য লিস্ট জমা দেবো না? সেটা প্রমাণিত হয়ে গেল। 3 মাস হয়ে গেল, মার্চের 3 তারিখ, এপ্রিল 3 তারিখ, মে 3 তারিখ, 2 মাস, মার্চ 2 মাস, এই 2 মাসে অযোগ্যদের লিস্ট আপনি এখনো বার করতে পারছেন না। একজন প্রশাসনিক প্রধান হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে আপনি সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখাতে পারেন? তাহলে সাধারণ মানুষ কি করবে? আর যদি আমরা সাধারণ মানুষ এটা করতাম তাহলে কিন্তু আমাদের উপরে পেনাল্টি অ্যান্ড পানিশমেন্ট দুটোই হতো, এবং হবে এই সরকারের উপরে, অবশ্যই হবে। সুপ্রিম কোর্ট খুললে কিন্তু এটা হবে যে রায়ে লাস্ট প্যারার ঠিক আগের প্যারায়, মানে লাস্ট প্যারার আগের প্যারায় পরিষ্কার করে বলে দিয়েছে 4 লাইনের মধ্যে
কোনো রকমের এক্সট্রা রাইট দেয়া যাবে না, আর অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। যারা পরীক্ষা দেবে এক্সট্রা রাইট আর অ্যাডভান্টেজ, তাহলে অধিকার এবং সুযোগ সুবিধা দিল তো, 20 নাম্বার 10 থেকে 20 করলো, এবং অ্যাডভান্টেজ কি করলো, ওই যে তাদের একাডেমিক 10 নাম্বার থাকবে। এবং আপনি অবাক হয়ে যাবেন যে কপিতে পরিষ্কার, যেটা অনেকে দর্শক বন্ধু জানেন না, তাদেরকে আবার আমি একবার জানিয়ে দিচ্ছি, যে গেজেট বার করেছে, সেই গেজেটে পরিষ্কার করে বলে দিয়েছে এই যে 10 নম্বর কারা পাবে, যে স্পন্সর স্কুল অর বেসিস 2 মার্কস ফর ইচ ইয়ার, প্রতি 2 বছরে 1 মাস করে, প্রতি 1 বছরে 2 মার্কস করে পাবে কি, অ্যাজ পার্মানেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। যারা চাকরি করেছে পার্মানেন্ট তারা তো পাবে, কন্ট্রাকচুয়াল বেসিস মানে যে প্যারা টিচার, পার্ট টাইমার। এবং আমার কাছে তো খবর আসছে যে আমাকে বলেছে ওই 5 বছর আগে ম্যানেজিং কমিটিকে পয়সা কড়ি দিয়ে তোমার ওই স্কুলে পার্ট টাইমার করে দেবো, বিনিময়ে পয়সা দিতে হবে, তাহলে তুমি 10 নম্বরের এক্সপিরিয়েন্স পেয়ে গেলে। এটা কিন্তু কোনো চ্যানেলের মাধ্যমে কেউ বলেনি, আমার কাছে অভিজ্ঞতারা আমার কাছে বলছে স্টুডেন্টরা এসে। বললাম না, ওসব পথে যাবে না, এটা আটকে যাবে। ছাত্র ছাত্রী, তোমরা ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড হবে, এরম কাজ করবে না, আর আটকে যাবে, তখন তোমার টাকাটা আর তুমি পাবে না। তাহলে এই কন্ট্রাকচুয়াল বেসিসটা করার অর্থ কি আপনি বলুন? অর্থ, নিচু তলার তৃণমূল কর্মীরা অনেক দিন ধরে চাঁদা ফাঁদা তুলতে পারছে না, মানুষ কিন্তু খুব ক্ষেপে আছে, সেই জন্য তুলতে পারছে না। এটা আবার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ 10 নম্বর তারা পেয়েই গেল, এই নিউও পেয়ে গেল অনেকে, ওখানেও তারা পেয়ে গেল। এই কন্ট্রাকচুয়াল বেসিসটা অনেকে দেখেনি। এবং এতে তো রেশিও বদল হয়েছে, আগের বারে যে রেশিও ছিল সেখানে আগে ছিল 100 জনের পাস করলে 100 জন শূন্য পথের জন্য 140 জনকে ডাকা হবে, সেটা ডাকা হচ্ছে 100 জনের জন্য 160 জনকে ডাকা হবে। অর্থাৎ বেশি জন ডেকেছি মানে সবাই আসুক, অযোগ্যরা বেশি আসুক, তাহলে এদের মধ্যে আমি কিন্তু 100 জনকে নিয়ে নেবো, 60 জনকে বলবো তোমরা অযোগ্য, তাই তোমরা চাকরি পাওনি। এটাও একটা হচ্ছে কি, মানে দুর্নীতির একটা সুচারু পরিকল্পনা করা হয়েছে, যে সুতরাং বহুদিন পরে একটা রাজ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেখানেও দুর্নীতি রাস্তা সুগম করছে একটা দুর্নীতিটাকে ঢাকার জন্য। এটা রাজ্যের মানুষ তথা যে সমস্ত এমএলএ আছেন, তথা যে সমস্ত এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদের বাড়ির ছেলেমেয়েরাও তো এমএ বিএড করে বসে আছেন, তো তাদের কি একটু কিছু বিবেকে কিছু হয়নি যে এটা বিধানসভায় গিয়ে বলি, আমার এমএলএ সিট থাকুক আর না থাকুক, কিন্তু অন্তত সত্য কথাটা সোচ্চার হয়ে বলে আসে? সেটা তাদের অনেকের নেই, সবাই কামাল হোসেন নয়, যে দুর্নীতির বিরুদ্ধে 11 বার চিঠি দিয়েছিলাম দলের একটি বিশেষ পদে থাকার সময়। আরজি করে শান্তনু সেনের কথা মনে আছে? রোগী কল্যাণ হ্যাঁ, সমিতিতে যে প্রতিবাদ করেছে, তারপরে দলের অবস্থা কি, স্ট্যান্ড পয়েন্ট ছিল। তো আমার তো আর মেরুদণ্ড খাড়া, আমি তো আর ওই রাজনীতি করে খাই না, তোলা তুলে খাই না, স্কুলের শিক্ষক মহাশয়, আজ নয় কাল স্কুলে ফিরে যাব, আবার 1 লাখ টাকার উপরে মাইনে পাবো, তো ছেড়ে দিয়ে চলে আসলাম। তাহলে আপনারা যারা অনেক এমএলএ এমপি আছেন, তারা এটা করতে পারছেন না মানুষের স্বার্থে। আপনার এলাকার মানুষ, যাদের আপনার এলাকার যারা ভোট দিয়েছে, আজ তাদের সঙ্গে আপনারা বঞ্চনা করছেন, তো তাহলে এই বঞ্চনা কিন্তু একদিন ওই তারাই আপনার সঙ্গে করবে ভোট আসলে, এটাও কিন্তু তারা যেন মনে রাখে। তাদের চাপা দীর্ঘশ্বাস, বৃদ্ধ বাবা মায়ের চাপা কষ্ট, সব অভিশাপ আকারে এই সরকারের উপর আসতে চলেছে। কারণ শাস্ত্রের মধ্যে বলেছে, যখন রাজা ক্ষমতাশালী হয় বা রাজতন্ত্র যখন রাজতন্ত্রের সঙ্গে লড়ে যখন সাধারণ মানুষ পাচ্ছে না, তখন আমি প্রজাদের পাশে, সেটা
নেপোলিয়ান থেকে বুঝে গেছে, সবাই বুঝে গেছে। দেখুন, রেনেসাসের সময়, যেখানে ফরাসি বিপ্লবের সময়, যেখানে আমাদের নেপোলিয়ান এসেছিলেন কি বলে, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, এই তিনটে স্লোগান এসেছিলেন, সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। 9 বছর করার পরেই 6 বছরের মাথা থেকে উনি সাম্য, ভ্রাতৃত্ব দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন না, স্বৈরাচারী মুখ ধারণ করে নিয়েছেন। ব্যাস, নেপোলিয়ানকে সরিয়ে দিল। সুতরাং এই মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে এই জিনিসটা আমি দেখেছি, ভ্রাতৃত্ব দিচ্ছে, হিন্দু মুসলিম ভাই ভাই, এগুলো দিচ্ছে, কিন্তু স্বাধীনতা কই? আমি স্বাধীনভাবে পরীক্ষা দেবো, আমি স্বাধীনভাবে চাকরি পাবো, কারোর দয়া মায়ার উপরে আমি চাকরিতে পয়সা কড়ি দেবো না। তাহলে সেই স্বাধীনতাটা কোথায়? দুটো ভাগে অসাম্য করেছেন, তাদেরকে অযোগ্য বা চাকরিহারাদের প্রতি নাম্বার বেশি করিয়ে দিয়েছেন, তাহলে এটা কি করে হয়? সুতরাং সেই স্বাধীনতা আর দেয়নি, সেই স্বৈরাচারী মুডের মধ্যে উনি এসে গেছেন।